দর্শক আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও স্বাগতম আপনাদের জামান্স ভয়েস শোনার জন্য, ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, অবশেষে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেব তার দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় এসেছেন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয় এবং সেখানে তারা তার বিরুদ্ধে বর্তমান সরকারের সাথে সহযোগী হয়ে যা তার কার্যক্রমের দ্বারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যে ডিভালুয়েটেড হয়েছে, অবমূল্যায়িত হয়েছে, এবং তার কার্যক্রমের দ্বারা যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে, এবং তিনি তার ক্ষমতার অপব্যবহার করে সেনাপ্রধানের পদকে, সেই আইডেন্টিটিকে কাজে লাগিয়ে তার বাইকে সামরিক বাহিনীতে অবৈধ কাজের কন্ট্রাক্ট করার সহযোগিতার অভিযোগ এনে তার বিরুদ্ধে এই মার্কিন স্যাংশনটি দেওয়া হয়। আপনারা জানেন, এর আগে এই মার্কিনিরা তারা র্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল। এমনকি আপনারা জানেন, সেই বহুল আলোচিত বেনজির আহমেদও নিষেধাজ্ঞায় আছেন বর্তমানের রানিং যে পুলিশ প্রধান, তিনিও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আছেন। সর্বশেষ সেনাপ্রধান জেনারেল আজিজ আসলেন এই নিষেধাজ্ঞার আওতায়। দেখুন, আমরা বিশ্লেষণে আসব, কিন্তু জেনারেল আজিজের নিষেধাজ্ঞার ব্যাপারটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। প্রথমত হচ্ছে, সেনাবাহিনীর মতো একটি দেশপ্রেমিক প্রতিষ্ঠান, এর প্রধান হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। নির্বাচনের সময়, বিশেষ করে 2018 সালের নির্বাচনের সময় তিনি সরকারকে সহযোগিতা করেছেন, এবং 2018তেই সবচেয়ে বেশি বিতর্কিত নির্বাচনটা হয়েছে, দিনের ভোট রাতেই হয়ে গিয়েছিল। এমনকি আমরা এটাও দেখেছি যে নির্বাচনের পরপরই জেনারেল আজিজ সাহেব ফুলের তোড়া নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে কোনো সেনাপ্রধান নির্বাচিত প্রতিনিধিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কিনা এর আগে আমার জানা নেই। দর্শক, তাও যদি নিরপেক্ষ, সকলের অংশগ্রহণমূলক একটি অবাধ নির্বাচন হতো, তাহলে কোনো আপত্তি ছিল না। তিনি দিনের ভোট রাতে করাতে সহযোগিতা করেছেন সেনাবাহিনীকে। তিনি কৌশলে অফ রেখেছেন ন্যায্য কাজগুলা করার থেকে। তার বিরুদ্ধেই আসছে এখন স্যাংশন। এখন এই স্যাংশনের ব্যাপারে তারা যে বিষয়গুলো তুলে ধরেছে, এখন এখানে প্রথমে একটা জিনিস বলা ভালো দর্শক। অনেকেই বলতে পারেন যে, প্রথমত আমি বলি যে জেনারেল আজিজের উপর এই স্যাংশনটা একটা আইওয়াশ। তাদের পক্ষে যুক্তিও আছে। সেটা হচ্ছে, তিনি তো এই নির্বাচনে অতি সম্প্রতি 2024 যে আমিডামি নির্বাচন হয়েছে, এই নির্বাচনে তো তিনি কোনো ধরনের কোনো সহযোগিতা করেননি, কারণ তিনি অবসরে ছিলেন। তাহলে এখন জেনারেল আজিজকে কেন স্যাংশনের আওতায় আনা হলো? প্রশ্ন থেকেই যায়। তিনি যে 2018 সালে গণতন্ত্রকে বলুণ্ঠিত করার জন্য বর্তমানে অবৈধ সরকারের সাথে কাজ করেছেন, সেটার কারণে অনেক দেরিতে হলেও তার বিরুদ্ধে এই স্যাংশনটা এসেছে, এবং তার বাইকে অবৈধ কন্ট্রাক্ট পাওয়ার জন্য যে অভিযোগ আনা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে, এবং তিনি নিজেও বলছেন, মূলত আল জাজিরায় যে রিপোর্টটা হয়েছিল আপনারা জানেন, সেই অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, সেখানে দেখানো হয়েছিল কিভাবে জেনারেল আজিজ সহ শেখ হাসিনা ওয়াজেদ তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তার চারপাশে আষ্টে পৃষ্ঠে যে দুর্নীতিবাজ স্টেক হোল্ডাররা কীভাবে তাকে সহযোগিতা করছে, এবং কিভাবে রাষ্ট্রের অবৈধ সুযোগ সুবিধা বুক করছে, সেটা অত্যন্ত ডিটেইলস দেখানো হয়েছিল আল জাজিরার সেই রিপোর্টে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, এখানে এত ডিটেইলসটা উল্লেখ করা হয়নি। মূলত তার দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের কথাই বলা হয়েছে। এখন এই দেরিতে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কি মেসেজ দিল? এক, যে প্রথমত হচ্ছে, তারা তাদের মতো করে কাজ করে, তাদের অ্যাকশনের ব্যাপারটা একটু দেরিতে হয়। তৃতীয়ত, তারা এই স্যাংশনের মাধ্যমে এটা প্রমাণ করলো যে যারাই অপরাধের সাথে জড়িত হবে, যারাই সরকারকে গণতন্ত্রহীন একটি সমাজ দীর্ঘায়িত করার জন্য সহযোগিতা করবে, দেরিতে হলেও তোমার উপর এই ধরনের খড়গহস্ত নেমে আসবে। এটি হচ্ছে মেসেজ প্রথমত।
দ্বিতীয়ত হচ্ছে সরকারকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করা হলো যে তোমরা যতই পার পাওয়ার চেষ্টা করো না কেন, যারাই তোমাদের সহযোগী হবে তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার পথ কিন্তু খোলা রইল। আমরা আসছে দর্শক, তার আগে দেখি এক্স্যাক্টলি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্টেটমেন্টে কি বলেছে। আমি বাংলাটায় বলি দর্শক, কারণ ইংরেজিটা বলে আবার ট্রান্সলেট করার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এর বিবৃতিতে উল্লেখ করা হয়, দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমদকে পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের 7031C ধারায় আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এর ফলে আজিজ আহমদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন। বিবৃতিতে তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে। দেখুন তারা কি বলতেছে দর্শক, যে গণতন্ত্রের অবমূল্যায়ন, সরকারি প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অবমূল্যায়ন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের উপর জনগণের আস্থা কমেছে তার অ্যাক্টিভিটিজের কারণে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে আজিজ আহমদ ও তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা এড়াতে সহযোগিতা করেছেন। অর্থাৎ তার ভাইকে তিনি আইন আদালত থেকে দূরে রেখেছেন তার সেনাপ্রধানের আইডেন্টিটিটা কাজে লাগিয়ে, ক্ষমতার অপব্যবহার করে তিনি প্রশাসনে, বিচারালয়ে প্রভাব বিস্তার করেছেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করেছেন। তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন অবৈধ কন্ট্রাক্ট করিয়ে দেওয়ার জন্য। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। আজিজ আহমদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরও স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি, ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন, মুদ্রা পাচার, অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহায়তা দিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। দেখুন দর্শক, আমি এর আগেই বলছিলাম যে এই প্রথমত হচ্ছে দেরি হওয়ার কারণে অনেকের মনে এক ধরনের সন্দেহ হতে পারে এবং অনেকের মধ্যে এক ধরনের একটা পারসেপশন সৃষ্টি হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু মুখেই বলে যাচ্ছে, তারা আসলে বাস্তবে খুব একটা কিছু করবে না। আমি আমার একাধিক ভিডিওতে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছি, পূর্ব দুনিয়ার অ্যাকশনের প্রক্রিয়া এবং পশ্চিম দুনিয়ার অ্যাকশনের প্রক্রিয়া কিন্তু ভিন্ন। তারা তাদের মতো কাজ করে, তারা কারো কথায় প্রভাবিত হয় না। অনেকেই বলছেন বিএনপি প্রভাবিত করতে পারে, আমি বলি না, আমি স্পষ্টভাবে বলছি বিএনপির কোনো কথায় তারা প্রভাবিত হবে না। দে উইল ওয়ার্ক অন দেয়ার ওন ওয়ে অ্যান্ড দে উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু দেয়ার ওন প্ল্যান। অনেক দেরিতে দিয়েছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে তাহলে তার এই নিষেধাজ্ঞা প্রমাণ হলো যে দেরিতে হলেও তোমাকে অপরাধের জন্য প্রশ্নের মুখোমুখি হতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহারের কারণে সেনাবাহিনীর উপর যে ব্লেমটা আসবে, এটা দেশপ্রেমিক সেনাবাহিনী কি নেবে, নাকি এটা ব্যক্তি জেনারেল আজিজ এবং তার নির্দেশদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে নিতে হবে? আমি মনে করি, আমার বিশ্লেষণ বলে দর্শক, এটার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী কোনোভাবেই লাইবিলিটি নেওয়ার কথা নয়। The complete liability will go to Mr. General Aziz and the Prime Minister Sheikh Hasina Wajed. তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য জেনারেল আজিজকে নির্দেশ দিয়েছেন। তৃতীয়ত হচ্ছে তার এই মেসেজের মধ্য দিয়ে যারা মনে করছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে গেছে, এটা আবার প্রমাণিত হলো নো, তারা এখনো কাজ করছে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন নিশ্চিতের জন্য। চতুর্থত হলো সরকারের, আপনারা জানেন যে দুর্নীতি এবং সরকারি দলের এমপি মন্ত্রীদের দেশ থেকে টাকা পাচারের কারণে রিজার্ভের যে অবস্থা, আমি সর্বশেষ দেখছিলাম 13.22 বিলিয়ন। আবার দেখলাম যে গত পরশুদিন জাতীয় পার্টির জিএম কাদের সাহেব বলছেন যে প্রকৃত রিজার্ভ নাকি $10 বিলিয়ন নিচে। আবার ওইদিকে এমডিরা গেছেন আমেরিকায়
কিন্তু এত কিছু করেও কি আদৌ সম্ভব হবে কোনো কিছু করা? কারণ একদিকে সরকার আমেরিকাকে বোঝানোর চেষ্টা করছে, আমেরিকার পিছে পিছে ঘুরছে, অর্থ ছাড় দেওয়ার চেষ্টা করছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ম্যানেজ করার চেষ্টা করছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সে তার মতো করে কাজ করছে। তারা বলছে যে না, তোমাদের আগে কি করতে হবে, মানবাধিকার নিশ্চিত করতে হবে, গণতন্ত্র নিশ্চিত করতে হবে, আর সাস্টেইনেবল ডেমোক্রেসি যদি তোমার সোসাইটিতে তুমি নিশ্চিত করতে পারো, দেন ইয়েস, ইউ ক্যান ওভারকাম ইউর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ইউ ক্যান ওভারকাম ইউর ইরেগুলারিটিস ফ্রম দ্য সোসাইটি। কাজেই জেনারেল আজিজের এই মুহূর্তে এই স্যাংশনটা অনেকেই হয়তো বলছেন এটা অনর্থক। এর আগে তো বেনজির বা অনেকের বর্তমান পুলিশ প্রধানের উপর দেওয়া হয়েছে, কিন্তু না, এতে করে রাষ্ট্রের সম্মানহানি হচ্ছে। সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য একের পর এক প্রতিষ্ঠানকে ব্যবহার করছে এবং রাষ্ট্র আস্তে আস্তে পৃথিবীর উন্নত বিশ্ব থেকে এক ধরনের বিচ্ছিন্ন অবস্থায় চলে যাচ্ছে। দেখা যাক দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হয়। তবে শেষ কথা হচ্ছে, আমাদের সমস্যা আমাদের কি সমাধান করতে হবে? সরকারকে অনুধাবন করতে হবে যে একটি অটোক্রেটিক সরকার বা একটি একদলীয় সরকার বা একটি ডিক্টেটর স্টাইলের সরকার কখনো রাষ্ট্রের ওভারঅল উন্নতি সাধন করতে পারে না। প্রয়োজন আমাদের একটি সাস্টেইনেবল ডেমোক্রেসি, ইনক্লুসিভ ডেমোক্রেসি, রুল অফ ল। তবেই আমরা এই সকল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সহ সকল ক্রাইসিস থেকেই ওভারকাম করতে পারবো। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার।